হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি সিয়াম জয়েন করেছে, তন্ময় হালদার জয়েন করেছে, আরো দেখতে পাচ্ছি মোসাম্মদ শ্রাবণী, আজরিন আখি, দেন হচ্ছে ফাহমিদা সরকার, তাহিমা তালুকদার, সায়াদ আহমেদ, দেন তাহিফা, দেন মেহরিন, আতিক। গ্রেট, আমাদের সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে। তোমাদের যাদের ফ্রেন্ডরা এখনো জয়েন করেনি সবাইকে বলো যেন এখনই জলদি জলদি জয়েন করে ফেলে ক্লাসে, ওকে? তো দেখি মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে, কারণ আজকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। আজকে ক্লাস থেকে আমাদের SSC 26 এর ইংলিশে A+ পাওয়ার যাত্রাটি কিন্তু শুরু হতে যাচ্ছে। আজকে ক্লাস থেকে নিয়ে শুরু করে আমরা ওভারঅল শিখবো যে কিভাবে আমাদের ইংলিশে A+টা আমরা কনফার্ম করতে পারি, ঠিক আছে? ওকে, আমাকে ফার্স্ট অফ অল বলো তো যে ঠিকঠাক শোনা যাচ্ছে এন্ড দেখা যাচ্ছে কিনা। আমাকে কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ and দেখতে পাচ্ছ? আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ and দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, গ্রেট। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তোমরা কেমন আছো? আমাকে দেখা যাচ্ছে না? ওকে, দেখি ক্লাসের শেষে দেখা দিব না। আচ্ছা, তো ইংলিশ নিয়ে কাদের কাদের ভয় কাজ করতেছে বলো তো? কি অবস্থা ইংলিশের সবার? এক- অনেক ভয়, মোটামুটি ভয়। হ্যাঁ, A+ মিস হয়ে যেতে পারে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমাদের A+ কারোই মিস যাবে না। আজকে ক্লাস আমরা যারা যারা জয়েন করব, এন্ড আগামী যে ক্লাসেস গুলো আছে যারা যারা জয়েন করব, আজকে থেকে নিয়ে আমরা যারা একসাথে, আমরা হচ্ছে এই যেই সংগ্রামে নামতে যাচ্ছি, একসাথে থাকবো, তাদের সবারই আমরা ইনশাআল্লাহ A+ নিশ্চিত করবো, ওকে? গ্রেট। সো আই নো ছুটির দিন, এখনো ফ্রেন্ডরা জয়েন করেনি, ফ্রেন্ডদেরকে জলদি জলদি মেনশন দাও জয়েন করে ফেলতে। এন্ড আমরা ইতিমধ্যে আমাদের ক্লাসটা কিন্তু শুরু করে ফেলতে পারি, তাই না? ওকে, সো আজকে ক্লাসে মূলত কি থাকবে আমি একটা ছোট্ট করে আগে তোমাদেরকে বলি যে আজকে ক্লাসটা স্পেশাল কেন, আজকে ক্লাসে আমাদের কি থাকতেছে, ঠিক আছে? সো আমি যদি ইন শর্ট বলি, আজকে ক্লাসে আমরা জানবো যে শর্ট সাজেশন কি, ফার্স্ট অফ অল যে আমাদের শর্ট সিলেবাসটা কি, শর্ট সিলেবাসে কি কি আছে, কি কি আমাদের পড়তে হবে, কি কি আমাদের না পড়লেও চলবে। ফার্স্ট অফ অল আমরা এটা শিখবো। দেন আমরা হচ্ছে দেখবো যে আসলে সাজেশন কি আছে। তোমরা সবাই তো খালি সাজেশনের কথা জানতেছো, তাই না? যে ভাইয়া সাজেশন লাগবে, ভাইয়া রাইটিং পার্টে সাজেশন দেন, ভাইয়া গ্রামার পার্টে সাজেশন দেন, খালি সাজেশন সাজেশন সাজেশন, তাই না? সো ইউজুয়ালি আমরা যেটা করে থাকি, সাজেশনটা দেওয়া হয় পরীক্ষার ঠিক আগে গিয়ে অথবা হচ্ছে টেস্টের পরে গিয়ে, বাট এবার আমি চিন্তা করলাম যে সাজেশনটা কেন না আগে আগে দিয়ে দিই, তাই না? সো আজকে ক্লাস যারা করবা তারা সবাই শিওর হয়ে যাও যে আজকে সাজেশন পেয়ে যাচ্ছ, শিওর হয়ে যে আজকে সাজেশন পেয়ে যাচ্ছ। এন্ড সো সাজেশন যেহেতু পেয়ে যাচ্ছ, যে ফ্রেন্ড থেকে চাও যে ওরা একটু কম করে ভালো মার্কস পায়, তো ওই ফ্রেন্ডদেরকে এখনই বলো যে জয়েন করে ফেলো, ঠিক আছে? তো ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তো সাজেশন সবার জন্য দিচ্ছি আজকে, সাজেশন থাকতেছে। তারপর তো আমার ফাইনাল একটা সাজেশন আমরা দিবই লাস্ট অফ অল দিয়ে, দেন হচ্ছে বাট এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য যে সাজেশনটা দরকার সেটা আমরা আজকে দিয়ে দিব, ঠিক আছে? সো ফ্রেন্ডরা এখনই জয়েন করে ফেলতে বলো যারা যারা সাজেশন চায়। সো আজকে সাজেশন থাকতেছে, তার পাশাপাশি যারা অলরেডি তোমরা অনেক ভয়ে আছো যে আসলে আমরা পরীক্ষা তো সামনে এসে পড়ছে, খুব বেশি সময় নেই ভাই, আমরা এখন কি করবো আসলে। সো তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণে, বিকজ আমি আজকে তোমাদেরকে একটা গাইডলাইন দিব কিভাবে আসলে আমরা এখন পড়াটা স্টার্ট করতে পারি, কিভাবে পড়াটা স্টার্ট করলে হচ্ছে আমরা ভালো করতে পারবো পরীক্ষা, ঠিক আছে? সো ভয় পাওয়ার কোনো কারণে, সো আমরা শুরু করে দিতে পারি না? আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছে। গ্রেট, 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 অ্যামেজিং। ওকে, সো ফার্স্ট অফ অল যদি যাই আমি, এখানে কিন্তু আমাদের যারা যারা আজকে ক্লাসে জয়েন করেছো তারা তো আই হোপ তোমরা জানো যে আজকে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জের শুরু, যেটা হচ্ছে কি আমাদের SSC সুপার স্টুডেন্টস একটা চ্যালেঞ্জ, তাই না? SSC 26 সুপার স্টুডেন্টদের একটা চ্যালেঞ্জ আজকে আমাদের। এন্ড এই চ্যালেঞ্জটার সাথেই কিন্তু আমাদের শুরু হবে হচ্ছে আজকের খেলাটা। সো এখানে যারা যারা অংশগ্রহণ এখনো করতে চাচ্ছে না বা অলরেডি জানো না,
তারা অবশ্যই হচ্ছে তোমার আহ এই কমেন্টের মধ্যে হচ্ছে SSC 26 কমেন্ট করে দাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের আনসার গুলা পেয়ে যাবা, যাবতীয় ডিটেল যা যা দরকার সব হচ্ছে জেনে যেতে পারবে। ওকে, গ্রেট। আচ্ছা, সো এখন যদি আমরা দেখি যে আমাদের অলরেডি তোমরা বাংলা ক্লাসটা করে ফেলেছো। বাংলা ক্লাসটার মধ্যে হচ্ছে তোমাদের কাইফ ভাই তোমাদেরকে বেশ অ্যামেজিং অ্যামেজিং চমৎকার চমৎকার হচ্ছে গাইডলাইন স্ট্র্যাটেজি শিখিয়েছে, যেগুলোর দ্বারা তোমরা কিভাবে বাংলায় তোমাদের প্রিপারেশন হতে পারে 100-তে 100। তারপরে তোমাদের রিফাত ভাইয়ের ফিজিক্স ক্লাসেও তোমরা সেম এক্সপিরিয়েন্সটাই করেছো, এন্ড আই হোপ ইংলিশটা আমি তোমাদেরকে সেম এক্সপিরিয়েন্স দিতে পারবো। আজকে আমরা হচ্ছে মূলত গাইডলাইন গুলো নিবো, যে আসলে কিভাবে আমরা আমরা হচ্ছে কিভাবে আমাদের ইংলিশে তোমার প্রিপারেশন করতে পারি 100-তে 100। তারপরে আমাদের কিন্তু 17 তারিখে আরেকটি ক্লাস থাকতেছে, যে ক্লাসটার মধ্যে আমি তোমাদেরকে শিখাবো, যে ক্লাসটার মধ্যে আমি তোমাদেরকে মূলত শিখাবো যে কিভাবে হচ্ছে আমরা রাইটিং টেমপ্লেট ফলো করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পরীক্ষা প্রিপারেশন নিতে পারি। ওকে, গ্রেট, ইয়েস। সো এখন আমি তারপরে যদি দেখো যে তারপর তোমাদের জাকির ভাইয়ের কিন্তু আইসিটি ক্লাস থাকবে, দেন ম্যাথস এর ফয়সাল ভাইয়ের ক্লাস থাকবে, তারপর থাকছে তোমাদের বায়োলজি প্রাপ্তি আপুর ক্লাস। আই হোপ তোমরা যারা যারা চ্যালেঞ্জে অংশগ্রহণ করছো কেউই এগুলো একটাও মিস করবে না। এন্ড লেটস মুভ ফার্দার। চলো তোমাদেরকে আসলে এক ঝলক দেখিয়ে নিয়ে আসি আমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে মূলত কি কি আছে, ঠিক আছে? এন্ড কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি আই হোপ তোমাদেরকে সেটাও বলে দিতে পারবো কম বেশি, বাট জরুরি না যে আমি যা বলবো সেটা কমন আসতেই হবে, বাট ইউজুয়ালি যেটা হয়ে থাকে আর কি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টোটাল 16টা ইউনিট, কিন্তু 16টা ইউনিটের মধ্যে কিন্তু 16টা ইউনিটই নেই, 16টার মধ্যে কিন্তু 16টা ইউনিটই আমাদের নেই। আমাদের যে ইউনিটগুলো শর্ট সিলেবাসে আছে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ফার্স্ট অফ অল কোনটা আছে। ফার্স্ট অফ অল আছে আমাদের হচ্ছে ইউনিট 1 সেন্স অফ সেলফ, তাই না? ইউনিট 1 সেন্স অফ সেলফ। তারপর আছে আমাদের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। দেন ইউনিট 3 পাস্ট টাইমস। তারপর কিন্তু ইউনিট 4 আর 5 নেই, ডিরেক্টলি আমাদের আছে ইউনিট 6 যেটা হচ্ছে আওয়ার নেইবার্স। দেন 7, 8, 9 নেই, ইউনিট 10। দেন ইউনিট 11, দেন 12 নেই, 13 অ্যান্ড ইউনিট 16 গ্রাফিটি, ঠিক আছে? সো এইখানে যে ইউনিটগুলা তোমরা দেখছো, সো এগুলোর মধ্যে এখন পর্যন্ত যদি আমি বলি যে কোনগুলা থেকে বেশি বোর্ডে আসছে, একদম লাস্টের যে তিনটা যে তুমি ইউনিট দেখতেছো, একটা হচ্ছে এই যে এই ভাইজান, একজন হচ্ছে এই ভাইজান, একজন হচ্ছে এই ভাইজান, ওনারা একদম নতুন, ঠিক আছে? এবং উপরের যে ইউনিটটা এটাও একদম নতুন, ঠিক আছে? তো ইউজুয়ালি এই ইউনিটগুলো আগে কখনো বইয়ে ছিল না, এগুলো নতুন অ্যাড হয়েছে, and নতুন অ্যাড হওয়ার কারণে দেখা গেছে যেগুলো আগে কখনো বোর্ডে আসেও নাই, ঠিক আছে? তো এগুলা থেকে বলাটা একটু টাফ যে আদৌ হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে কি পারে না। বাট তাছাড়া আমি যদি বলি, এই যে ক্লাইমেট চেঞ্জ যে ইউনিট 2 এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ইউনিট। এই ইউনিট 2 যে ক্লাইমেট চেঞ্জ, এটা বেশ ইম্পর্টেন্ট একটা ইউনিট, এটা একটু সবাই মার্ক করে রাখতে পারো। এখানে যে লেসন গুলো আছে সবগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর ড্রিমস থেকে হচ্ছে আমাদের কিন্তু কবিতা আছে, ড্রিমস থেকে কবিতাগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এন্ড তোমাদের কিন্তু এবার পোয়েম আছে, তাই না? তোমাদের এবার পোয়েম আছে, পোয়েম গুলা কিন্তু আসবে বেশিরভাগ কই থেকে জানো? এই ইউনিট 11 যারা এখনো পড়ো নাই তারা হয়তো জানো না, আর যারা ইউনিট 11 অলরেডি পড়ে ফেলছো তারা তোমরা জানো যে আসলে ইউনিট 11 এর মধ্যে কিন্তু লেসন 1 থেকে 5 পর্যন্ত আই গেস সবগুলাই কিন্তু পোয়েম, ঠিক আছে? তো এখানে অনেকগুলো পোয়েম আছে যেখান থেকে তোমাদের পোয়েম আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? ওকে, সো আমি যদি বলি সিন প্যাসেজের জন্য প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ড কোশ্চেন গুলো থেকে হচ্ছে ক্লাইমেট চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া হচ্ছে ড্রিমস অ্যান্ড ইংলিশ লিটারেচার থেকে হচ্ছে রিডিং ফ্রম লিটারেচার থেকে পোয়েম আসা, এখান থেকে হচ্ছে দুইটা জিনিস আসার সম্ভাবনা আছে ভালো, ঠিক আছে? ইউনিট যে 11টা, এখান থেকে আমাদের দুইটা জিনিস আসতে সম্ভাবনা বেশি, একটা হচ্ছে পোয়েম এবং আরেকটা হচ্ছে আমাদের স্টোরি। একটা হচ্ছে কি পোয়েম এন্ড আরেকটা হচ্ছে আমাদের স্টোরি।
পোয়েম এবং স্টোরি দুইটাই কিন্তু এখান থেকে আসতে পারে, বিকজ এখানে লিটারেচার বেশ একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেগুলো অলরেডি কিন্তু বেশ কিছু স্কুলে, যেগুলো অলরেডি বেশ কিছু স্কুলে তোমাদের আসছে এখনই। ওই যে আনসারিং ফ্রম স্টোরিজ আছে না, সেটাও ইউনিট 11 থেকে আসছে বেশ কিছু স্কুলে, আমি সার্ভে করে দেখেছি। আর তার পাশাপাশি হচ্ছে পোয়েম গুলো এখান থেকে বেশ কিছু স্কুলে আসছে। সো এই ইউনিটটা আমি বলবো বেশ ইম্পর্টেন্ট একটা ইউনিট। এই ইউনিটের সবগুলো স্টোরি পড়ো, কেউ ইউনিটটা মিস দিও না, ওকে? এটা অবশ্যই পড়বা, এটাও পড়বা এবং হচ্ছে এটাও তো পড়বাই। তার পাশাপাশি হচ্ছে বাকিগুলোও দেখবা। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে ক্লাইমেট চেঞ্জটা অলরেডি প্রিভিয়াস এর বোর্ড কোশ্চেনে অনেকবার আসছে, এন্ড তোমার এই ড্রিমস থেকেও আসছে। এন্ড ইউনিট 11টা যদিও নতুন, ইউনিট 11টা নতুন হওয়া সত্ত্বেও তোমার এখানে অলরেডি বিভিন্ন স্কুলে তোমার পোয়েম এন্ড স্টোরি আসা শুরু হয়েছে। সো ইউনিট 11টা একটু তোমরা, আমি রিকোয়েস্ট করবো যাতে হচ্ছে তোমরা একটু ফোকাস করো, এন্ড যদি একটু মনোযোগ দিয়ে ইউনিটটা পড়ো, ঠিক আছে? ওকে। তোমাদের ভুগেছি এখনো যায় না এটা। আচ্ছা, অনলি 10 স্টুডেন্টস নো, তাই না? আচ্ছা। সো এখন তোমাদের আসতেছে তোমাদের ফেভারিট, যেটা তোমরা বারবার চাও যে ভাইয়া, ভাইয়া আমাদের কি লাগবে, ভাইয়া আমাদের লাগবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ড কোশ্চেন গুলো লাগবে, ঠিক আছে? কোনগুলা সবচেয়ে কমন আসছে, ঠিক আছে? ওকে। সো এখানে দেখো, এখানে অবশ্য বেশ কিছু দিন আছে যেগুলো অলরেডি এখন তোমাদের সিলেবাসে নাই। সো আমি যদি বলি যে তোমাদের হচ্ছে আহ এই যে এটা অলরেডি এখনো সিলেবাসে কিন্তু তোমাদের আছে, মেহেরজান অ্যান্ড হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, এটাও কিন্তু আছে। সো এগুলা হচ্ছে অবশ্যই ভালো করে পড়বা। অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ সিন কম্প্রিহেনশনের জন্য এটা কিন্তু, এই যে মেহেরজান অনেকবার আসছে, তাই না? মেহেরজান কিন্তু বেশ অনেকবার এখানে চট্টগ্রাম বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, দেন রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে কিন্তু মাল্টিপল টাইম আসছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড হিউম্যানস ক্যান নিদার চেঞ্জটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও কিন্তু এখানে তোমার হয়তো বোর্ডে দেখা যাচ্ছে দুইবার আসছে, বাট তাছাড়া কিন্তু অনেকবার তোমার টেস্ট এক্সামে আসছে, ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে দে হ্যাড ড্রিমস, ঠিক আছে? দে হ্যাড ড্রিমস এর মধ্যে এখানে দেখো জহির রায়হান, যে জহির রায়হানের তোমার হচ্ছে স্টোরিটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? জহির রায়হানটা তোমার সিলেবাসে আছে, and এটাও বেশ ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে কম্প্রিহেনশন বলবো, এটা পড়ে রাখবে। মে ডে, দেন 26 মার্চ, ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলো তো আনফর্চুনেটলি হচ্ছে এখন আমাদের সিলেবাসে নেই। তো সেই হিসাবে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের আসতেছে না আর কি সাজেশনের মধ্যে। সো যদি আমরা সামনের দিকে বাড়ি, তাহলে দেখো সিন কম্প্রিহেনশন টুর মধ্যে কিন্তু আমাদের এই পার্টটা আছে, ঠিক আছে? এগুলো প্রিভিয়াস ইয়ারে আসছিল, তুমি এখান থেকেও কিন্তু এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট গুলো হচ্ছে কাজে দিবে, ওকে? ইয়েস। ওকে। দেখছো এখানে কিন্তু আমাদের যদি দেখি প্রীতিলতার স্টোরিটাও বেশ ইম্পর্টেন্ট। এন্ড দেখো জয়নুল আবেদিন কিন্তু এখানেও আসছে, আমাদের সিন কম্প্রিহেনশন টু এর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রীতিলতা ওয়াদেদার এন্ড হচ্ছে জয়নুল আবেদিন অনেক ইম্পর্টেন্ট। এন্ড দেখো সিন কম্প্রিহেনশন টু এর ক্ষেত্রে কিন্তু মেহেরজান তো আবার আসে, তাই না? তো আমাদের যেটা আগেও বলছিলাম যে আমাদের যে ড্রিমস এন্ড হচ্ছে আমাদের আহ ক্লাইমেট চেঞ্জ, এই দুইটা ইউনিট অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা ইউনিট থেকে অবশ্যই পড়বা, ঠিক আছে? ওকে। গ্রেট। আচ্ছা। সো আই হোপ তোমরা দেখে নিয়েছো মোটামুটি। অ্যান্ড আনসিন কম্প্রিহেনশনের জন্য এই চারটা দেখো, এই চারটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আনসিন কম্প্রিহেনশনের জন্য যদি আমি যাই, তুমি এখানে এই চারটা দিকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দিয়ে স্টার্ট করতে পারো, তার মানে এটা না যে তুমি বাকিগুলো করবা না, ঠিক আছে? তো যেখানে হচ্ছে দেখতে পাচ্ছ চার্লস ব্যাবেজের একটা স্টোরি আছে, সেটা তোমার আনসিন কম্প্রিহেনশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের সামারি আসে, তাই না? সো সামারি আসে কিন্তু নীল আর্মস্ট্রং থেকেও বেশ কয়েকবার আসছে, স্টিফেন হকিং থেকে আসছে, শার্ট থেকেও বেশ কয়েকবার আসছে। এন্ড তার মানে যে বাকিগুলো থেকে আসবে না এমন কিছু নেই, বাট হচ্ছে এগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ার্স এ তোমার হচ্ছে বেশ কয়েকবার আসছে। সো এগুলো দিয়ে তুমি স্টার্ট করতে পারো, তারপর তুমি হচ্ছে বাকিগুলো দিয়ে শুরু করবে, ওকে? আচ্ছা। গ্রেট। তারপর দেখো এখানে আমাদের আর কি কি আছে, আমাদের আছে জীবনানন্দ দাশেরটা আছে, এন্ড দেন আছে হুমায়ুন আহমেদ, দেন আবুল কাসেম ফজলুল হক, একে ফজলুল হক যাকে বলি, আব্রাহাম লিঙ্কন, জন মিল্টন, then জীবনানন্দ, দেন শেরে বাংলা, দেন জন মিল্টন। এখন কোনটা কতটুকু ইম্পর্টেন্ট এটা বোঝার উপায়টা কি জানো?
তোমরা কি দেখছো, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে সাজেশন গুলো দেখাচ্ছি, সাজেশন গুলোর পাশে কয়েকটা স্টার আছে, যেমন এখানে কয় স্টার, এখানে 5 স্টার রেটিং, তাই না? মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এটা দেখো 1 2 3 4, এটা কিন্তু স্টারটা কাউন্ট হয় না, কারণ এটার ভিতরে একটু ব্ল্যাক দেখতে পাচ্ছ। এটা কিন্তু এটার মতো ইম্পর্টেন্ট না, এটার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট। আবার আব্রাহাম লিঙ্কন দেখো 5টাই, তাই না? তারপর হচ্ছে আবু এ কে ফজলুল হকেরও 5টাই। আবার এইগুলা কিন্তু মাত্র 3 স্টার, এটা আবার 4 স্টার, এরকম। এখান থেকে তুমি বুঝতে পারবে আসলে তোমার কোনটা কত বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো দিয়ে অবশ্যই স্টার্ট করবে। একদম ফার্স্ট আমাদের কি ছিল, আনসার কম্প্রিহেনশনে একদম ফার্স্ট আমাদের ছিল, আমরা এগুলো দেখছিলাম, এখানে কিন্তু কোনোটাই 5 স্টার নেই, একটা 2 স্টার, তাই না? এটাও 2 স্টার, এটা ছিল 4 স্টার, এটা ছিল 4 স্টার। স্টিফেন হকিং আর সার্কের ছিল 4 স্টার, এন্ড দেন হচ্ছে এখানে বেশ কয়েকটা 4 স্টার আছে এন্ড কয়েকটা 5 স্টারও আছে, ঠিক আছে? সো 5 স্টার গুলো আগে পড়বা, তারপর হচ্ছে 4 স্টার পড়বা, দেন 3 স্টার, দেন 2 স্টার, দেন 1 স্টার থাকলে 1 স্টার, ঠিক আছে? কিন্তু 1 স্টার দিইনি আমি এখানে। সো এগুলো পড়বা আগে, এগুলা থেকে যদি তোমার সামারি টামারি জানা থাকে, সিন কম্প্রিহেনশনের পর আনসিন কম্প্রিহেনশনের পার্টটা এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সো তোমরা চাইলে এই পেজ গুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, ওকে? আচ্ছা, এখন আমরা আসি যে ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাসে কি আছে। এখন আমরা আসি ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাসে আমাদের কি আছে। ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাসে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য একটা খুবই ভালো সংবাদ আছে, সুসংবাদ আছে। সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা জিনিস লেখা উইথ ক্লুজ, একটা জিনিস মিসিং, সেটা কোনটা? উইদাউট ক্লুজ। তোমরা যেটা অনেক বেশি ভালোবাসো, উইদাউট ক্লুজ করতে ভাই আমরা অনেক পছন্দ করি, আমাদের এ প্লাসটা ছুটে শুধুমাত্র উইদাউট ক্লুজ এর জন্য। সেই যে উইদাউট ক্লুজটা, সেটা কিন্তু আমাদের এবার এক্সামের মধ্যে নেই, ঠিক আছে? সো আমাদের শুধু উইথ ক্লুজটা আছে। উইথ ক্লুজটা আই হোপ তোমরা পারবা। উইথ ক্লুজ সলভ করার আমি তোমাকে কিছু ট্রিক শিখিয়ে দিই। উইথ ক্লুজ এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে কি, যখনই তুমি দেখবে উইথ ক্লুজ আছে, উইথ ক্লুজ তোমাদের বক্সে দেওয়া থাকে, তাই না? উইথ ক্লুজ বক্সে দেওয়া থাকে। এখন আমি সলভ করবো কিভাবে? ফার্স্ট অফ অল তুমি বক্সটার মধ্যে দেখবা, বক্সটাতে দেখার পরে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে যে উইথ ক্লুজ গুলা দেওয়া আছে, যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, সেগুলার ওয়ার্ড মিনিং গুলা কি, সেগুলাকে বাংলায় আমরা কি কি নামে চিনি বা কি বলে চিনি, ঠিক আছে? ভোক্যাবটা একটু আইডিয়া নিয়ে নিবা। তারপর যেটা করবা তুমি, সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি লক্ষ্য করার চেষ্টা করবা যে আসলে নিচে তোমার যেই ফিল ইন দা ব্ল্যাঙ্ক গুলো আছে, ওই ফিল ইন দা ব্ল্যাঙ্ক গুলায় পার্টস অফ স্পিচ অনুযায়ী কোনটা বসে। যেমন নাউনের আগে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আছে, ধরো যে নাউনের আগে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আছে। এখন নাউনের আগে ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকলে আমাদের কি বসে? নাউনের আগে ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকে, আমরা জানি যে ওখানে অ্যাডজেক্টিভ বসে, তাই না? তাই উপরে খুঁজবা যে কোন অ্যাডজেক্টিভ আছে কিনা, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে কিন্তু আমরা যতটুকু জানি যে চেঞ্জ হয়, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হয়। ইয়েস, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হয়, কিন্তু সকল ওয়ার্ড কিন্তু চেঞ্জ হয় না, সকল ওয়ার্ড কিন্তু চেঞ্জ হয় না। মোস্ট অফ দ্য ওয়ার্ডই চেঞ্জ হয় না। সো তুমি যদি ইংলিশে একদমই দুর্বল থাকো, আমি বলবো যে চেঞ্জের কথা মাথায় ওই টাইমে আনার দরকার নেই। অনেক বেশি দুর্বল থাকলে জাস্ট দেখবা যে আসলে তোমার পার্সোনাল স্পিচ অনুযায়ী মিলতেছে কিনা, দেন ওইটা। তারপর থার্ড স্টেপে গিয়ে চিন্তা করবা, আচ্ছা আমি অ্যাডজেক্টিভ বসালাম, আমার হাতে দুইটা অ্যাডজেক্টিভ ছিল, দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা এখানে বেস্ট বসতেছে, একটু পড়বা, বাংলাটা চিন্তা করবা। যদি বুঝে যাও যে না এটা তো মিলে গেছে, দেন ওইটাই দিয়ে দিবে, ঠিক আছে? সো উইথ ক্লুজটা আমরা হচ্ছে মূলত এভাবেই আমরা সলভ করে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি সাবস্টিটিউশন টেবিল। এটা আসলে তেমন বোঝানোর মতো কিছু নেই, খুব ইজি জিনিস, কিভাবে তোমার টেবিলটা ম্যাচ করতে হয় এটা আমরা পারি সবাই। ওটা এমনি তো ক্লাসে দেখাবো, সমস্যা নেই। দেন আসে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস শেখার জন্য আমি তোমাদেরকে ট্রিক শিখাচ্ছি। আচ্ছা, আমি যে তোমাদের গ্রামার পার্টির ট্রিক দিতেছি, তোমার ফ্রেন্ডরা কি ক্লাসে জয়েন করছে সবাই? হ্যাঁ, এই যে আমি যে ট্রিক গুলো দিতেছি ওরা কি মিস করে ফেলতেছে না? ওদেরকে উচিত না এখন ক্লাসে নিয়ে আসা? ওরাও তো একটু জেনে রাখলো, তাই না? ক্লাসে তো আবার হবে, বা ক্লাসের আগেও তো একটু জানা দরকার, তাই না? ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু দিচ্ছি। তো যেই সকল ফ্রেন্ড এখনো তোমাদের জয়েন করে নাই, ওদেরকে বলো যে প্লিজ এখনই যেন ক্লাসে এসে পড়ে, যারা জয়েন করে নাই এখনই যেন ক্লাসে জয়েন করে ফেলে, ঠিক আছে? আমি কিন্তু সবগুলোরই আমি হালকা হালকা ট্রিক্স এন্ড হ্যাকস শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কোনটা সলভ করা যেতে পারে। সো আই থিঙ্ক তুমি যেহেতু অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ছাড়া পাস করতে চাও না, সো আমি বলবো যে ফ্রেন্ডদেরকে ভাই নিয়ে আসো ডেকে, ওরা যেন হচ্ছে মিস না করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, সো তারপর যদি আমরা আসি রাইট ফর্ম ভার্বস, রাইট ফর্ম ভার্বস একটা মজার হ্যাক শিখাই আমি তোমাদেরকে। রাইট ফর্ম ভার্বস আমি তোমাদের একটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা হ্যাক শিখাবো। এটা জানা থাকলে তুমি যদি ইংলিশ নাও পারো, তুমি যদি রাইট ফর্ম ভার্বস এর একটা রুলও না পারো, তাও তুমি 10টার মধ্যে ধরো যে তোমার
অ্যাটলিস্ট 6টা থেকে 7টা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সবাই কি শুনতে চাই? সবাই শুনতে চাই, বলো তো। জি ভাইয়া, জি ভাইয়া, ইয়েস ভাইয়া, ইয়েস ভাইয়া, গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি তোমাদের প্রোফাইল থেকে শেয়ার দিছো এখনো এটা? পরে যে খোঁজাখুঁজি লাগবে, পেজের মধ্যে কত কিছু থাকে, গ্রুপের মধ্যে কত কিছু পোস্ট হয়, পরে কি খুঁজে পাওয়া কেউ? এক্ষুনি আগে তোমাদের প্রোফাইলে শেয়ার করো। শেয়ার করলে তুমি যখন আবার এই ক্লাসটা তোমার দেখতে ইচ্ছে হবে, তখন তুমি খুঁজে পেতে আর সময় লাগবে না। এক্ষুনি শেয়ার করে ফেলো, যাতে তুমি তোমার প্রোফাইলে গেলেই এই ক্লাসটা পেয়ে যাও, সাজেশন গুলো দেখে নিতে পারো। আমি কিন্তু এখনো রাইটিং পার্টের সাজেশন দেখাই নাই, বাই দ্য ওয়ে, ঠিক আছে? ক্লাস থেকে যাওয়া না, রাইটিং পার্টের সাজেশন কিন্তু বাকি আছে, ঠিক আছে? খেল আভি বাকি হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এখানে দেখো, রাইট ফর্ম ভার্বের যে দুইটা আমি টিপ বলতে চাই। একটা ট্রিক হচ্ছে তোমার, ফার্স্ট অফ অল, যে তুমি প্যাসেজ আকারে যখন থাকে তখন তুমি একটু পড়ে দেখবা যে প্যাসেজটা কি কোনো হচ্ছে স্টোরি নাকি কোনো ইস্যু, ঠিক আছে? কোনো ঘটনার কথা বলতেছে নাকি কোনো বিষয় নিয়ে কথা বলছে। ঘটনা বলতে কোনো একটা রাজার ঘটনা হইতে পারে, মুক্তিযুদ্ধের ঘটনা হইতে পারে, বা আমার তোমার ঘটনা হইতে পারে। আরেকটা কি হইতে পারে, যে ডিফরেস্টেশন কোন একটা বিষয়ে, ট্রাফিক জ্যাম একটা বিষয়, আইডিয়াল স্টুডেন্ট একটা বিষয়। যদি কোনো বিষয়ে হয়, যদি কোনো বিষয় হয় মোস্ট, তখন হচ্ছে দেখবা, তুমি যদি চোখ বন্ধ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে থাকো, এবং মাঝে মধ্যে প্রেজেন্ট ফর্মের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস বা ইএস ও যুক্ত হইতে পারে। তুমি চোখ বন্ধ করে যদি কোনো বিষয় হইলে তুমি যদি এটা এগুলো বসাইতে থাকো, দেখবা তুমি আর কোনো রুল না জানলেও তোমার অ্যাটলিস্ট 6টা থেকে 7টা আনসার কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আসি, যদি তুমি দেখো যে আসলে রাইট ফ্রম ভার্ব যে প্যাসেজটা দাও সেটা কোনো গল্প নেই, ঠিক আছে? যেমন হচ্ছে দ্য ট্র্যাজিক স্টোরি অফ সিফাত স্যার, ঠিক আছে? এন্ড দ্য ট্র্যাজিক স্টোরি অফ সিফাত স্যার মানে কি, এটা কোনো ঘটনা যেটা পূর্বে ঘটে গেছে, তাই না? ইয়েস। যেহেতু এটা পূর্বে ঘটে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? পূর্বে ঘটে গেছে মানে এটা অতীতকাল, তাই না? তো তুমি চোখ বন্ধ করে যদি তুমি ভি টু বসাইতে থাকো, তুমি যদি 10টাই ভি টু বসাও, তারপরে দেখবা তোমার 5টা থেকে 7টা আনসার কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই দুইটাই সময়, কোনো বিষয় হইলে প্রেজেন্ট ফর্ম বসাবা, কোনো তোমার ঘটনা হইলে পাস্ট ফর্ম বসাবা। তার পাশাপাশি মনে রেখো, মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই রুলটা অনেক কমন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এই রুলটাও কিন্তু বেশ কমন, ঠিক আছে? আরেকটা জিনিস বললো, প্যাসিভ থাকলে ফার্স্টে বি ভার্ব, তারপর ভি থ্রি। এই কয়েকটা রুল ভাই একটু মনে রাখো, তাহলে দেখো তোমার, আশা করি রাইট ফরওয়ার্ড আর কোনো রুল না জানা থাকলেও অ্যাটলিস্ট 7টা 8টা তোমার 10টার মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এর চেয়ে বেটার সাজেশন আর কিছু আছে? তোমার সারাক্ষণ বলো ভাইয়া গ্রামার সাজেশন লাগবে, গ্রামার সাজেশন লাগবে, দিয়ে দিলাম তোমাকে গ্রামার সাজেশন, ঠিক আছে? এগুলো কিন্তু সাজেশন। যে 3টা জিনিস মনে রাখবা তোমার রাইট ফর্ম ভার্বসে, তোমার 10টার মধ্যে 8টা ঠিক, তাই না? এর চেয়ে বেটার সাজেশন কি হইতে পারে? এটা গ্যারান্টি। রাইটিং পার্ট তো কমন পড়তে পারে, নাও পড়তে পারে, আর আমি তোমার যে রুল গুলা শিখাই দিলাম, এটা একদম গ্যারান্টি, তাই না? ইয়েস। ওকে, সো তারপর যাই আমাদের চেঞ্জিং সেন্টেন্সেসে। চেঞ্জিং সেন্টেন্সেস এর মধ্যে তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও কোনটা নিয়ে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। চেঞ্জিং সেন্টেন্সেস এর মধ্যে তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। এন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেরও তোমাদেরকে আমি একটা সাজেশন দিই কোন রুলগুলো খুব বেশি কমন, ঠিক আছে? আমি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছি? কমপ্লেক্স সেন্টেন্সেস এর পয়েন্ট অফ ভিউ থেকে বলি। কোনটার থেকে? কমপ্লেক্স সেন্টেন্সেস এর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ঠিক আছে? ওকে, সো তোমার হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কমপ্লেক্স সেন্টেন্সেস এর দো অল দোর যে রুলটা, সেটা অনেক ইম্পর্টেন্ট। কোনটা? কোনটা ইম্পর্টেন্ট মাত্র বললাম? একটা বলছে হচ্ছে দো অল দো, তাই না? দো অল দো রুলটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের সিন্স অ্যাজের, সিন্স অ্যাজের যে রুলটা আছে, সিন্স অ্যাজের রুলটা অনেক ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আমাদের একটা রুল ছিল না, সো দ্যাট এর, সো দ্যাট এর রুলটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো দ্যাট এর রুলটা ইম্পর্টেন্ট। তার পাশাপাশি যদি আরো কিছু ইম্পর্টেন্ট রুল বলি, সেটা হচ্ছে আমাদের ইফ বা আনলেস এর যে রুলটা, সেটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা রুল যদি আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলা?
রিলেটিভ প্রোনাউন কোনগুলা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, উইচ, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন, তাই না? সো রিলেটিভ প্রোনাউনের রুলটাও অনেক ইম্পর্টেন্ট। এই পাঁচটা রুল যদি তুমি অ্যাটলিস্ট ভালো মতো পারো, এই পাঁচটা রুল যদি তুমি অ্যাটলিস্ট ভালো মতো পারো, সেই ক্ষেত্রে আই হোপ, সেই ক্ষেত্রে আই হোপ তোমাদের কোনো প্রকার আর সমস্যা হবে না। অ্যাটলিস্ট সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ডে সবগুলো না পারলে একটা দুইটা বার দিয়ে হয়তো তোমাদের সবগুলো এই পাঁচটা রুল থেকেই কমন পড়ে যাবে। ঠিক আছে, পাঁচটা রুল থেকেই কমন পড়ে যাবে। ওকে, আচ্ছা, গ্রেট। সো আমি কিন্তু তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাজেশনও দিয়ে দিছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আই হোপ তোমরা হ্যাপি, তাই না? ওকে, গ্রেট। একটু মুছে ফেলি, স্ক্রিনটা দেখতে বেশি এলোমেলো লাগতেছে। ওকে, সো এখন যদি আমরা তার পরের পার্টে যাই। ইয়েস, এখন যদি আমরা তার পরের পার্টে যাই, তারপরে আছে আমাদের কোনটা? গ্রেট, ডান ডান বলছে, ভেরি গুড। সো এরপরে আছে আমাদের ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেনে তোমার সবচেয়ে ভুল কোন পার্ট গুলাই করো? ট্যাগ কোশ্চেনের মধ্যে তোমাদের খুবই কমন একটা ভুল হচ্ছে ভাইয়া, যে তোমরা কি করো ট্যাগ কোশ্চেন করার টাইমে তোমরা হচ্ছে ভুলেই যাও যে আসলে এখানে কিছু ইম্পর্টেন্ট তোমার রুল থাকে যেগুলো আমাদের কমন রুলের সাথে মিলে না। যেমন একটা হচ্ছে দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন, ঠিক আছে? এই যে দ্য মাদার রোজ ইন হার যে রুলটা, ঠিক আছে, দ্য মাদার রোজ ইন হার যে রুলটা, এখানে কিন্তু কি করতে পারো জানো? দ্য মাদার রোজ ইন হার হইলে কিন্তু এখানে শি হয় না, এখানে প্রোনাউনটা বসে ইট। এখানে প্রোনাউনটা বসে আমাদের মূলত ইট বসে, ঠিক আছে? তো তোমার ডিডেন্ট ইট এই টাইপের। এখন আরেকটা রুল আছে যে তোমার ধরো ভার্ব দিয়ে যখন শুরু হয়, যেগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করব, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা সবসময় উইল ইউ ইউজ করব। শুধুমাত্র কখন আমরা উইল ইউ ইউজ করব না? শুধুমাত্র আমরা যখন দেখবো লেটস বা লেট আস আছে, কি আছে? লেটস বা লেট আস, লেটস বা লেটাস যখন আমাদের আছে, সেটা ছাড়া আমরা কখনোই হচ্ছে কি ইউজ করব না? ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করব না। আমরা শুধুমাত্র লেটস এন্ড লেটাস থাকলে আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করব, ঠিক আছে? সরি, লেটস এন্ড লেটাস থাকলে শুধুমাত্র শ্যাল উই ইউজ করবো। লেটস এন্ড লেটাস থাকলে আমরা শ্যাল উই ইউজ করবো, বাকি সব ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে উইল ইউ। বাকি সব ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে উইল ইউ, ঠিক আছে? ওকে, গ্রেট। তারপর আমরা যদি বলি যে তোমার কিছু কিছু জায়গায় দেখবা যে দেয়ার থাকে, দেয়ার দিয়ে শুরু, দেয়ার আর ফোর অ্যাপলস, দেয়ার আর ফোর অ্যাপলস। এখন যখন তুমি দেখবে দেয়ার আর ফোর অ্যাপলস, মানে কোনো সাবজেক্ট নাই, দেয়ার দিয়ে শুরু হয়েছে, তখন আমরা প্রোনাউনটা খুঁজে পাই না যে ভাই প্রোনাউনটা এখানে কি ইউজ করবো, ঠিক আছে? তখন সেখানে অবশ্যই প্রোনাউনটা ইউজ করবা দেয়ার হিসেবে, আর এন দেয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে আমাদের সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স এর কিছু, আমি আমাদের যদি ক্লাস নেই সাফিক্স প্রিফিক্স এর, তোমাদেরকে কিছু কমন সাফিক্স এন্ড কমন প্রিফিক্স দেখিয়ে দিব, যেগুলোর দ্বারা তুমি নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব কিভাবে বানাইতে হয়, সরি, নাউন অ্যাডজেক্টিভ কিভাবে বানাইতে হয় এবং অ্যাডভার্ব কিভাবে বানাইতে হয়, তুমি যদি ওগুলা জানো তাহলে মোটামুটি আর কোনো সমস্যা হবে না। বিকজ আমাদের সবচেয়ে বেশি সাফিক্স এন্ড প্রিফিক্স বানাইতে হয়, সবচেয়ে বেশি বানাইতে হয় হচ্ছে আমাদের, এক হচ্ছে নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাটলিস্ট এই দুইটা তোমার জানা থাকা লাগবে, যে সাফিক্স প্রিফিক্স দিয়ে তুমি কিভাবে নাউন বানাইতে পারো আর কিভাবে অ্যাডজেক্টিভ বানাইতে পারো, এই দুইটা সবচেয়ে কমন। এন্ড কয়েকটা তোমার সাফিক্স শিখে রাখলে কিন্তু মোটামুটি হয়ে যায়। আর তাছাড়া তোমাদের যে অ্যাডভার্বটা এক্সামে বানাইতে হয়, সেই অ্যাডভার্বটা সাধারণত লাস্টে এল ওয়াই যুক্ত করলে ওই অ্যাডভার্বটা হয়ে যায়। তাছাড়া খুব একটা বেশি কিছু ইউজ করতে হয় না। সো আমাদের মেইন ফোকাসটা থাকবে আমাদের কিসে কিসে? এই যে নাউনে এবং অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, প্রেপোজিশন। প্রিপোজিশন হচ্ছে আমাদের যে সার্কেল অফ প্রিপোজিশন এন্ড ট্রায়াঙ্গেল অফ প্রিপোজিশনের উপর ইউটিউবে ভিডিও দেখবেন, আমিও ক্লাস নিয়েছি ফ্রি গ্রুপ গুলায় বেশ কিছু। তুমি দ্য সার্কেল এন্ড ট্রায়াঙ্গেল, সার্কেল অফ প্রিপোজিশন, তারপর হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল,
ট্রায়াঙ্গেল অফ প্রিপোজিশন এগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি বিভিন্ন ক্লাসে। আমার ক্লাসের ভিডিওগুলো একটু দেখলে তুমি পাবা, খুবই 5 থেকে 10 মিনিট লাগবে। তাহলে তুমি হচ্ছে বুঝে যাবা যে প্রিপোজিশনে সার্কেল এন্ড ট্রায়াঙ্গেল বুঝলে মোটামুটি ভালো পরিমাণে কাজ হয়ে যায়, খুব একটা বেশি কিছু লাগে না। তার পাশাপাশি অফ যে প্রিপোজিশনটা, অফ প্রিপোজিশনটাও বেশি ইম্পর্টেন্ট। সো অফটা অনেক কমন একটা প্রিপোজিশন। অফটা আসলে বোঝায় যে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সম্পর্কটা বোঝানোর জন্য অফটা ব্যবহৃত হয়। যেমন দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ, কোথাকার প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, ঠিক আছে। তো এই অফটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, এটা অনেকে বুঝতে পারে না, বাট এটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো এটা তোমার পরীক্ষায় আসবেই ফর শিওর, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে আমাদের কানেক্টরস। কানেক্টরস এর জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিতে পারি। কানেক্টরস এর ক্ষেত্রে মনে রাখবা যে কানেক্টরস যখন করা হয়, কানেক্টরস কয়েকটা কানেক্টর, গ্রুপ অফ কানেক্টরস খুব কি কমন, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফার্স্ট গ্রুপ, গ্রুপ নাম্বার ওয়ান। তো যদি আমি গ্রুপ নাম্বার ওয়ান বলি, ধরো যে আমি যদি কানেক্টরস থেকে টানতে নিয়ে নিই, তাহলে ফার্স্ট গ্রুপ হচ্ছে যেমন আমাদের এন্ড, তারপর হচ্ছে বিসাইডস, তারপর হচ্ছে মোর ওভার, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা খুবই কমন। দেন আছে আমাদের বাট, তারপর হচ্ছে হাউএভার, তারপর নেভারথিলেস, অন দি আদার হ্যান্ড, এগুলো বেশ ইম্পর্টেন্ট। তারপর আছে আমাদের দাস, দেন সো, দেয়ারফর, এগুলো আমাদের বেশ ইম্পর্টেন্ট। দেন চতুর্থতে ইম্পর্টেন্টে যদি আসি, দেন আমি বলবো হচ্ছে তোমার ধরো যে ফার্স্টলি, সেকেন্ডলি, ঠিক আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, দেন আফটার দ্যাট, অ্যাট লাস্ট, এই সিকোয়েন্সের যে তোমার কানেক্টর গুলো সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই চারটা টাইপ অফ কানেক্টরস খুবই 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 কমন, মানে তোমার পরীক্ষায় এগুলো থেকে অ্যাটলিস্ট একটা দুইটা করে তুমি পাবাই। সো এই কানেক্টর গুলো অবশ্যই ভালো করে হচ্ছে, এই গ্রুপ অফ কানেক্টর গুলো আর কিছু না পড়লেও এগুলো অবশ্যই পড়ে নিও, ঠিক আছে। সো তোমাদেরকে কানেক্টরের সাজেশনটা দিয়ে দিলাম, তোমার তো গ্রামারের সবই সাজেশন দিয়ে দিচ্ছি। আরো কি দিব, আরো চাও নাকি দিব না, বলো তো বাকিগুলো ও, সবই তো শেষ করে গেছে, বাকি তো কিছু নাই ওদের আমার। খালি আছে খালি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। যাক, দিয়েই দিই নাকি, সব তো দিয়েই দিলাম, এটাও দিয়ে দিই। এটা আসলে খুবই মজার একটা বিষয় হচ্ছে যে তুমি যখন পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে যাবা, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে মনে রাখবা যে এটা বেশিরভাগ ক্ষেত্রে ন্যারেশন আকারে আসে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ন্যারেশন আকারে আসে, ঠিক আছে। So, ভাইয়া বিদেশে দেখা যাচ্ছে না। তো ন্যারেশন আকারে আসে, ন্যারেশন আকারে যখন আসে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভার্টেড কমা কোথায় বসছে, মানে কোন উক্তিটা কার, কোন উক্তিটা কার। এখানে সবাই ভুল করে থাকে, এটা মনোযোগ দিও যে আচ্ছা এই কথাটা অমুক বলছে, পার্সন এ বলছে, অমুক কথাটা পার্সন বি বলছে। ওই অনুযায়ী তুমি পাংচুয়েশন মার্কটা মানে ইনভার্টেড কমাটা ভালো করে বসায়ও, তাহলেই তোমার এখানে বেশ ভালো একটা মার্ক সিকিউর হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা সবাই ভুল করে, ইনভার্টেড কমার ভেতরে যে তোমার প্রথম অক্ষরটা হয় সেটা বড় হাতের হয়, সেটাও সবাই মিস করে। ওইটাও মিস না করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এন্ড ইনভার্টেড কমার ভিতরে ফুল স্টপটা হয়, এটা একটু মনে রেখো। আচ্ছা, গেল। এখন তারপর আমাদের কিন্তু গ্রামারের পরে আসতেছে লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, যেটা আমাদের অ্যাপ্লিকেশনটাই কমন বেশি, ইমেলটা বা লেটারটা কম আসে তুলনামূলক। দেন প্যারাগ্রাফ তো আসবেই। দেন আছে আমাদের রাইটিং শর্ট কম্পোজিশন, তাই না। আচ্ছা, সো রাইটিং শর্ট কম্পোজিশনের পরে আমাদের মূলত এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইয়েস, 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 তোমাদের ফেভারিট সাজেশন। এন্ড সাজেশনের পাশে দেখো, সাজেশনের পাশে কিন্তু আমি তোমাদেরকে কি দিয়ে রাখছি, এই যে ইম্পর্টেন্স, কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে। তোমরা সবগুলা সাজেশনের পার্ট গুলা একটু স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে ইজি হবে। যেমন ফার্স্টে আমাদের আছে দ্য লাইফ অফ এ ফার্মার, দেন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দেখো দেখছো কতবার আসছে, কতগুলা বোর্ডে আসছে, ভাইরে ভাই। দেন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেন এনভায়রনমেন্টাল পলিউশন একবার আসছে জীবনে, আচ্ছা অত ইম্পর্টেন্ট না। উইন্টার মর্নিং 3-4 বার আসছে, ঠিক আছে। স্কুল ম্যাগাজিন একটু বেশি আসছে কিন্তু, ঠিক আছে। টি স্টল মোটামুটি ভালোই আসছে। এন্ড আবার স্কুল লাইব্রেরি, তার মানে এই পেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা, এটা এবং এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের জন্য, বাকিগুলো ইম্পর্টেন্ট, এই তিনটা একটু বেশি সাজেশনের মধ্যে, তাই না। আচ্ছা,
তারপর আরো কিছু সাজেশন দেখি, দ্য রিক্সা পুলার আছে, দ্য স্ট্রিট হকার আছে, ইম্পর্টেন্স লার্নিং ইংলিশ, বুক ফেয়ারটা অনেক ইম্পর্টেন্ট একটা, দেন ট্রি প্ল্যান্টেশন মোটামুটি ইম্পর্টেন্ট, দেন রোড অ্যাক্সিডেন্ট, তারপর ডিফরেস্টেশন। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের প্যারাগ্রাফের। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমাদের অনেক ফ্রেন্ডরা হচ্ছে পালিয়ে গেছে ক্লাস থেকে, ভেরি গুড, ওরা এখন সাজেশনটা পাবে না, ওদেরকে দিবা না, ঠিক আছে? ওদের কাছ থেকে টুইট নিয়ে তারপর দিবা, যদি ওরা সাজেশন চায় তাহলে বলবো আগে টুইট দিতে হবে তারপর দিব। ওকে, কালার চেঞ্জ করবো, আচ্ছা আচ্ছা, তুমি যেহেতু বলছো কালারটা চেঞ্জ করে ফেলি, তাই না? ওকে, সো লেটস গো ফর ব্লু, রাইট? ব্লুতে যাই আমরা, চলো। Yes. না, ব্লু জমতেছে না, একটু একটু লাইট আছে। স্কাই ব্লু, তাই না? স্কাই ব্লু একটু জমবে। ওকে, সো তারপরে হচ্ছে আমরা যদি এখন যাই, তারপরে পার্টটা আছে লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। লেটার অ্যাপ্লিকেশন আমরা দেখো, সেটিং আপ আ ক্যান্টিন, সেটিং আপ আ ক্যান্টিন এটা বেশ ইম্পর্টেন্ট। দেন পারমিশন টু গো অন স্টাডি ট্যুর অনেক ইম্পর্টেন্ট। দেন মাল্টিমিডিয়া ক্লাসরুম একবার আসছে, এক্সট্রা ক্লাস তোমার হচ্ছে দুইবার আসছে। তারপর হচ্ছে মানুষ এক্সট্রা ক্লাস বেশি চায় না, এই কারণে দুইবার আসছে। তারপর হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস একবার আসছে, তারপর আসছে সেটিং আপ আ কম্পিউটার ক্লাব, অনেক ইম্পর্টেন্ট। দেন সেটিং আপ আ ক্যান্টিনটাও বেশ কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেলো এই চারটা কিন্তু অনেকবার আসছে, তাই না? এই চারটা কিন্তু অনেকবার আসছে। আমি কিন্তু গ্রামার সাজেশন দিয়ে দিচ্ছি, ওই রুল যেগুলার যে রুলগুলো ইম্পর্টেন্ট বলছি ওই রুলগুলো দিয়ে শুরু করো, তাহলে তোমার ইজি হবে, ঠিক আছে? ওগুলো আগে একটু ভালো মতো আয়ত্ত করো। আচ্ছা, তারপর যদি আমরা দেখি, এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তারপর টেকিং স্টেপস রিগার্ডিং রুল হাইজিন, ড্যামেজ রোড, ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস বেশ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ফ্লাড রিলিফ, মেডিকেল এইড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল বেশ ইম্পর্টেন্ট। দেন আসে আমাদের ইনক্রিজিং নাম্বার অফ কোয়ালিটি বুকস, কয়েকবার আছে, মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। দেন আমাদের আর্টিকেল অন লোড শেডিং, অত একটা ইম্পর্টেন্ট না, একবার আসছে life, ঠিক আছে? আচ্ছা, সো আই হোপ তোমরা সবাই সাজেশন গুলো স্ক্রিনশট গুলো নিয়ে নিছো, ঠিক আছে? আই হোপ তোমরা সাজেশন, আচ্ছা আমি রাইটিং পার্টে সাজেশন দেখাইতেছি, একজন আমার বলে যে ভাইয়া ভাইয়া রাইট ফর্ম ভার্বস সাজেশন, এই সরি, রাইটিং পার্টে সাজেশন দে। আমি কি করতেছি এতক্ষণ ধরে? এই, কোথায় মনোযোগ, কোথায় মনোযোগ, কোথায়? আমি শিওর ও মোবাইল টিপতেছে, ও আমার ক্লাসটা ছেড়ে দিয়ে সাইডে মোবাইল টিপতেছে, আমি শিওর। আচ্ছা, সো আই হোপ তোমরা ওই সাজেশন গুলো ছবি তুলে নিছো। এখন আমরা যদি হচ্ছে যদি যাই, এই এসএসসি 25 এর ইংলিশ পরীক্ষার অবস্থা তো তোমরা সবাই জানো, তাই না? যে কত সুন্দর রেজাল্ট করছে তোমাদের সিনিয়ররা। তো যারা যারা ফেল করছে, এখন বেশ বড় একটা পার্সেন্টেজ ফেল করছে, এটাও তোমরা জানো। যারা যারা ফেল করছে তাদের মধ্যে 47.5%, মানে হচ্ছে যদি যারা ফেল করছে তাদেরকে যদি আমি 100% ধরি, তাদের এই 100%-এর মধ্যে তারা কেন ফেল করছে জানো? তাদের মধ্যে 47.5% মানুষ ফেল করছে ইংলিশে। তাদের মধ্যে 47.5% মানুষ ফেল করছে ইংলিশে। কিসে ফেল করছে? ইংলিশে, ঠিক আছে? তো তোমরা যদি চিন্তা করো যে ভাইয়া আমি ইংলিশ তো পরে ধরলেও হবে, বাকিগুলো আগে পড়ি, তো তোমাদের এই অবস্থা হইতে পারে, তোমরাও ওই 100%-এর ওই 47.5%-এর মধ্যে পড়ে যেতে পারো যারা ইংলিশে ফেল করছে, ঠিক আছে? তো ইংলিশের অবস্থা খুবই খারাপ গেছে এবার, এন্ড আমি আশা করি তোমাদের অবস্থাটা এতটা খারাপ যাবে না, এন্ড সেটার জন্য তোমাদের যে গাইডলাইন গুলো ফলো করা উচিত বা যে স্ট্র্যাটেজি গুলো ফলো করা উচিত, সেগুলো আমি তোমাদেরকে আজকে অবশ্যই শিখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এন্ড সুপার স্টুডেন্ট চ্যালেঞ্জের কথা আমরা সবাই জানি। সুপার স্টুডেন্ট চ্যালেঞ্জ 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এন্ড আই নো তোমরা সবাই হোমওয়ার্কও সাবমিট করতেছো, এন্ড তার পাশাপাশি চ্যালেঞ্জে তো আছোই। ক্লাসের ডেট গুলো অবশ্যই মনে রেখে দিও, কোন ক্লাসগুলো কবে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা জানা থাকতে হবে, ওকে? আচ্ছা, ওকে, এখন যদি আমরা আসি যে যে কারণে ইংরেজিতে মানুষ এ প্লাস মিস করে, কোন কারণে মিস করে, চলো আমরা দেখিনি। ফার্স্ট অফ অল, তোমার হচ্ছে রাইটিং পার্টে কোনো গাইডলাইন ফলো করে না। কি করে না? রাইটিং পার্টে কোনো গাইডলাইন ফলো করে না। রাইটিং পার্টে গাইডলাইন ফলো করে না বলতে কি বোঝায়? রাইটিং পার্টে গাইডলাইন ফলো করে না বলতে বোঝায় যে
রাইটিং পার্ট খালি লিখলেই হয় না, রাইটিং পার্টে কিছু জিনিস মনে মাথায় রাখতে হয়। যেমন রাইটিং পার্টে তোমরা কিন্তু কানেক্টরস ইউজ করো না, লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করা খুব ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফের কিছু স্ট্রাকচার আছে, প্যারাগ্রাফের আই নো যে তোমরা অনেকেই জানো না যে প্যারাগ্রাফের ফার্স্টে একটা টপিক সেন্টেন্স দিতে হয়, তারপর বডিতে যেগুলা বসে সেগুলোকে বলে সাপোর্টিং ডিটেইল, এন্ড তারপর যে হচ্ছে আমাদের লাস্টে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হয়। সো এই তিনটা ভাগের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের মার্কস অনেক ফ্লাকচুয়েট করে, ঠিক আছে? এন্ড তুমি কানেক্টর ইউজ করতেছো কি করতেছো না সেটার উপর ডিপেন্ড করে তোমাদের মার্কস ফ্লাকচুয়েট অনেক উঠানামা করে থাকে। এন্ড এগুলো আই নো যে তোমরা অনেকেই হয়তো জানতে না। সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ আমাদের আগামীকালকে রাইটিং পার্টের উপরে তোমাদের ক্লাস নিয়ে আসতেছে আমি, যেখানে তোমাদের রাইটিং পার্টে কিভাবে একদম 100-তে 100 ক্র্যাক করতে হয় সেগুলো আমি গাইডলাইন গুলো দিয়ে দিব, এন্ড সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো রাইটিং পার্টের ভয় আমি তোমাদের আগামীকালকে দূর করে দেবো, সেটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর আছে গ্রামার রুল না বুঝে পড়া। গ্রামার তো ভাইয়া মুখস্থই হয় না, সবচেয়ে বেশি কমপ্লেন ভাইয়া গ্রামার রুল মুখস্থ হয় না। আরে ভাই, গ্রামার রুল আগে বুঝতে হবে, মুখস্থ পরে। গ্রামার বুঝার জিনিস, মুখস্থ করার জিনিস সেটা সেকেন্ডারি, প্রাইমারি সেটা আগে বুঝতে হবে। সেকেন্ডারি, সেকেন্ডারি হচ্ছে তোমার কি করতে হবে, সেকেন্ডারি হচ্ছে তোমার সেটা মুখস্থ করতে হবে, ফার্স্টে বুঝতে হবে। তুমি বুঝার জিনিস যদি মুখস্থ করতে, পানি যদি চাবায় খাইতে যাও তুমি তো পানি খাইতে পারবে না, তাই না? সো গ্রামার হচ্ছে পানির মতো, যে গ্রামার আসলে তোমার গিলা দরকার, তুমি হইতেছে চাবাও। এখন তোমার আসলে না চাবায় গিলতে হবে আগে, দেন হচ্ছে তোমার কাজে। ওকে, আচ্ছা, ওকে, গ্রেট। সো তারপর গ্রামার আরেকটা জিনিস, অনেকে হচ্ছে ভাইয়া ক্লাসে গ্রামার বুঝি গ্রামার পারিও কিন্তু পরীক্ষায় ভালো হয় না। অনেক বড় একটা রিজন হচ্ছে গ্রামার রেগুলারলি প্র্যাকটিস করা হয় না। এখন তোমাদেরকে ক্লাসে যখন গ্রামার বোঝানো হয় বা ক্লাসে যখন গ্রামার পড়ানো হয় তখন তোমাদের সাথে টিচার থাকে, তাই না? And তোমাদেরকে যে এক্সাম্পল সেন্টেন্স গুলো দিয়ে সাধারণত অনেক সময় বোঝানো হয় সেগুলো একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হয় ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্সটা একটু শর্ট রাখা হয় যাতে তুমি কনফিউজ না হয়ে যাও। এন্ড পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় যে তারা যখন কোশ্চেনটা বানায় রুল সেমই ইউজ করছে, বাট বাট তোমার রুল সেম ইউজ করা সত্ত্বেও তোমার ওখানে কি করে, ওখানে হচ্ছে যেটা করে যে সেন্টেন্স গুলো একটু বড় বড় দেয় স্টুডেন্টদেরকে কনফিউজ করতে, ঠিক আছে? এখন যে ওই ধরনের বড় সেন্টেন্সে তুমি তোমার রুলটাকে কিভাবে খুঁজে বের করবা সেটা তোমার বুঝতে হলে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? সো গ্রামার কিন্তু খালি বুঝলেই চলবে না, ফার্স্টে বুঝবা, তারপর মুখস্থ করবা, তারপর রেগুলারলি প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কারণ হচ্ছে ভোকাবুলারিতে দুর্বলতা। ভোক্যাবের দুর্বলতাটা খুবই কমন একটা প্রবলেম আমাদের স্টুডেন্টদের জন্য, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, স্বাভাবিক যে আমাদের ইংলিশে একটু দুর্বলতা আছে। সেটার জন্য একটু বেশি বেশি করে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ বই পড়তে হবে, নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট। ট্রাই করবা প্রতিদিন অ্যাটলিস্ট 20টা করে নতুন শব্দ শিখতে। তোমার ইংলিশ ফর টুডে বইয়ের এবং তোমার বিভিন্ন প্যারাগ্রাফ স্টোরি এগুলার থেকে নতুন করে 20টা করে হচ্ছে প্রতিদিন নতুন শব্দ শিখবা। তাহলে তুমি যখন একটা ইংলিশ কম্প্রিহেনশন পড়তে যাবা বা একটা তুমি প্যারাগ্রাফ লিখতে যাবা, তখন তুমি শব্দ দেখে ভয় পেয়ে যাবা না, শব্দ দেখে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মনে হবে না, বা শব্দ দেখে পালিয়ে যেত মনে হবে না, বুঝতে পারবে যে আসলে সেটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে, এন্ড ওটার অর্থটা কি। আচ্ছা, আরেকটা অনেক বড় রিজন হচ্ছে ইংলিশ নিয়মিত রুটিন করে না পড়া। অনেকে ইংলিশটারে ভয়ের কারণে পড়ে না রেগুলারলি, আর অনেকে হচ্ছে তোমার ইংলিশটা তার এতই সহজ মনে হয় যে তার মনে হয় যে তার পড়ার একটা খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? এখন এটা আসলে ভালো জিনিস না, কারণ তোমার ইংলিশ একটা আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, এটার কিন্তু আমাদের ভাষাটা কিন্তু আমরা অভ্যস্ত না, তাই না? যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বারা অভ্যস্ত না কথা বলে, তুমি যদি প্রতিনিয়ত এই কথা হচ্ছে যদি তুমি না বলো বা এটা যদি প্র্যাকটিস না করো, বা তুমি পড়ালেখার ক্ষেত্রে একাডেমিক ক্ষেত্রে যখন এটা রেগুলার প্র্যাকটিস না করো, রেগুলারলি না করো, তোমার এটার প্রতি দুর্বলতা বাড়তে থাকবে। যেমন আমি যদি আমার নিজের একটা দুর্বলতার কথা বলি, আমি কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারতাম না। আমি হচ্ছে কলেজ থাকা অবস্থায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। বাট তুমি যদি এখন আমাকে বলো যে ভাই আমাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমার সাথে কথা বলুন তো, আমি কিন্তু 1000 বার আটকাবো তোমার সাথে কথা বলতে গেলে। বাট আমি কিন্তু কলেজ লাইফে কিন্তু আটকাইতাম। কেন আমি এখন আটকাবো? কারণ আমি এখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করি না। আমি যদিও রুল গুলা মনে আছে, বাট আমি এখন বলতে গেলে ঠিক সময় ঠিক কথা বলতে পারবো না। লিখতে গেলেও আমার অনেক সময় লাগবে অনেক কিছু মনে করে করে লিখতে। কিন্তু পরীক্ষা তো তোমার এই সুযোগটা নাই যে অনেকক্ষণ লাগে তুমি মনে করবা, অনেকক্ষণ লাগে তুমি বোঝার চেষ্টা করবা। সেটা যদি তুমি ভুলে না যেতে চাও, অবশ্যই ইংলিশকে বাংলার মতো ট্রিট না করে ইংলিশকে ইংলিশের মতো ট্রিট করতে হবে। তোমার অ্যাটলিস্ট প্রতিদিন
20 মিনিট থেকে আধা ঘন্টা ইংলিশে তোমার সময় দিতে হবে, অ্যাটলিস্ট 20 মিনিট তোমার প্রতিদিন ইংলিশের প্রতি সময় দিতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ তোমার ইংলিশের আয়ত্তটা তোমার হাত থেকে বের হয়ে যেতে শুরু করবে। ঠিক আছে? আচ্ছা। সো এখন তাহলে আমরা কিভাবে ইংলিশে এ প্লাস নিশ্চিত করতে পারি? রেগুলারলি ইংলিশ রুটিনের একটা অংশ হতে হবে। একটু আগে যে কথাটা বলছি যে আমাদের রেগুলারলি, একদম রেগুলারলি ইংলিশ আমাদের রুটিনের একটি অংশ হইতে হবে। যেমন একটু আগে যেটা বললাম, 20 মিনিট অ্যাটলিস্ট তুমি ইংলিশ পড়বা। এখন তুমি বলতে পারো ভাইয়া 20 মিনিট পড়লেই হয়ে যায়, যান আজকে থেকে 20 মিনিট পড়লাম, দেখি এ প্লাস যদি মিস হয় আপনাকে ধরবো। এখন বিশ বিশ মিনিট 20 মিনিট তোমার কিন্তু আহ পড়া মানে মোবাইল টিপা টিপা 20 মিনিট না, ডান দিকে বাম দিকে আকাশে বাতাসে গাছের দিকে তাকায় পড়া 20 মিনিট না। 20 মিনিট পড়া মানে 20 মিনিট ফোকাস স্টাডি। মানে 20 মিনিট তুমি শুধুমাত্র শুধুমাত্র ফ্যানের মতো ইংলিশই পড়তেছো। তোমার মোবাইল ফাইটা যাইতেছে, নাকি ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেছে, নাকি তোমার পিঠের মধ্যে কি আগুন লাগাই দিছে, এত দিকে মনোযোগ দেওয়া যাবে না। 20 মিনিট একদম ঘড়ি ধরে 20 মিনিট একদম আমি অন্য কোনো দিকে তাকাইতেছি না, আমি এক্স্যাক্টলি পড়ার মতো পড়তেছি, অন্য কিছু ভাবতেছিও না। তাহলে শুধুমাত্র হচ্ছে ওই 20 মিনিট পড়া তোমার রেগুলার যথেষ্ট। 20 মিনিট না, ওইভাবে তুমি পড়লে 15 মিনিটও যথেষ্ট। ঠিক আছে? এন্ড রেগুলার পড়তে হবে। ঠিক আছে? ওকে। সো তারপর আমাদের যেটা বলছে, বেশি বেশি করে ভোকাবুলারি আয়ত্ত করা, বেশি বেশি করে ভোকাবুলারি আয়ত্ত করা। ভোকাবুলারি বেশি বেশি করে আয়ত্ত করার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য যা করণীয় তা হচ্ছে, যেটা বললাম, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা ফার্স্ট অফ অল ধরবা। প্রতিদিন যে কোনো চ্যাপ্টার থেকে শুরু থেকে তুমি শুরু করতে পারো যে 20টা করে হচ্ছে তুমি নতুন ওয়ার্ড বের করবা যেগুলো অর্থ তুমি জানো না। দেন ওই 20টা ওয়ার্ডের বাংলা বের করবা। এখন তো খুব ইজি, চ্যাট জিপিটি কে দিলে বা বিভিন্ন এআই কে দিলে বাংলা বের করে দিয়ে দেয়। সো ওগুলার বাংলা তুমি মুখস্থ করবা। ইংলিশ ফর টুডে মুখস্থ করা শেষ, তারপর হচ্ছে বিভিন্ন যে তোমার প্যারাগ্রাফ কম্পোজিশন যেগুলো পড়ো ওগুলার থেকে তুমি প্রতিদিন 20টা করে নতুন ওয়ার্ডস বের করবে and তুমি মুখস্থ করবে। ঠিক আছে? সো 20টা করে কিন্তু ক্লাস 10 এর একটা ছেলে মেয়ের জন্য কিন্তু কোনো কঠিন বিষয় না। এটা একটা আসলে 1-2 বাচ্চাদের জন্য মনে হয় না খুব একটা কঠিন। তোমরা ক্লাস 10-এ পড়ো, যেহেতু তোমাদের পড়ালেখার চাপ আছে, তাছাড়া আরো অনেক ধরনের চাপ থাকে, ওইসব বিষয়ে না যাই। তো তোমার হচ্ছে তোমাদের এই চিন্তা ওই চিন্তা হাবি জাবি অনেক কিছু চিন্তা থাকে। বাট এই কারণে তোমাদের ধরে নিলাম যে 20টাই বললাম, 30টা 40টা বললাম না, 20টা করা আসলে খুব বেশি কঠিন কিন্তু হবে না। ঠিক আছে? ইয়েস। সো 20টা করে প্রতিদিন হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা। তারপর যেটা আমি ফার্স্টে বলছিলাম, গ্রামার রুলস গুলো বুঝে বুঝে পড়া। আমাদের গ্রামার রুলস, গ্রামারে ভালো করার জন্য 3টা জিনিস করতে হবে। চারটা যাও, চারটা বলি। ফার্স্ট অফ অল গ্রামারে কোন রুল গুলো ইম্পর্টেন্ট সেটা জানতে হবে, সেগুলোতে ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত, রুল পড়ার টাইমে হচ্ছে বুঝে পড়তে হবে, মুখস্থ করা প্রথমে যাবে না। বুঝা হয়ে গেলে তৃতীয়ত তোমার যে কাজ সেটা হচ্ছে তোমার রুল গুলা মুখস্থ করা। চতুর্থ কাজ হচ্ছে রুল মুখস্থ হয়ে যাওয়ার পর, বুঝে যাওয়ার পরে সেগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে? ওকে। তো তারপর যদি আমরা যাই, ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আগের প্রশ্নগুলো সলভ করে প্র্যাকটিস করা। এখন তুমি এটা তোমার হচ্ছে ওই যে প্র্যাকটিস করার যে পার্টটা, এখানে চতুর্থ যে পয়েন্ট একটা বুঝলাম গ্রামার রুলস এর ক্ষেত্রে, সেটা আসলে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রেও যাবে। তুমি শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ গুলো পড়লেই হবে না, পরীক্ষায় কিভাবে আসে সেটা বোঝার জন্য হচ্ছে তোমার যেটা করতে হবে, প্রতিনিয়ত তুমি যখনই যে চ্যাপ্টার শেষ করতেছো বা যে ইউনিট শেষ করতেছো সেটা মডেল টেস্ট সলভ করো, বা বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেন গুলা সলভ করো। সেগুলা করলে তুমি বুঝতে পারবা যে আসলে পরীক্ষার প্রশ্নটা কিভাবে বানানো হয়, পরীক্ষার প্রশ্ন কিভাবে তৈরি করা হয়। সেটা তুমি বুঝতে পারলে তোমার 30% কাজ সেখানেই হয়ে গেছে। এ প্লাস পাওয়ার, এ প্লাস পাওয়ার দিকে তুমি 30% তখনই আগায় গেছো। ঠিক আছে? ওকে। তারপর যদি আমি যাই রাইটিং পার্টটা ক্র্যাক করার কিছু স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আমি তোমাদেরকে আগামী ক্লাসে, কালকের ক্লাসে শিখাবো যে রাইটিং পার্টটা আমরা কিভাবে ক্র্যাক করতে পারি। তো যারা যারা রাইটিং পার্ট ক্র্যাক করতে চাও, আগামী কালকে ক্লাসটা অবশ্যই মিস করো। ওকে? আচ্ছা। তারপর আসি আমরা ইংরেজি লিখতে, তোমার হচ্ছে গিয়ে তোমার কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, তাই না? আচ্ছা। একটা জিনিস হচ্ছে প্রপার গাইডলাইন ফলো করবা। ওই যে তোমার যেরকম টপিক সেন্টেন্স লিখতে হবে, সাপোর্টিং ডিটেল দিতে হবে, তার সাথে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স দিতে হয়, কনক্লুডিং সেন্টেন্স দিতে হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া এগুলা কি জিনিস, বুঝি না। কোনো সমস্যা নেই, কালকে ক্লাসে জয়েন করে বুঝিয়ে দেবো। তারপর আসে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স।
আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তো বুঝি। কম সেন্টেন্স আমাদের তিন টাইপের হয়, স্ট্রাকচারের উপর নির্ভর করে। এখন অনেকে যেটা করে শুধু কমপ্লেক্স সেন্টেন্স লিখে, অনেকে যেটা করে শুধু সিম্পল সেন্টেন্স লিখে। কিন্তু এক টাইপের সেন্টেন্সে লিখলে আসলে মার্কস কম পাওয়া যায়। তুমি যদি রাইটিং পার্টে বেশি মার্কস পাইতে চাও তাহলে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স লিখতে হবে। একটা সেন্টেন্স ধরো কমপ্লেক্স, একটা সিম্পলে লিখবা, কোনো একটা কম্পাউন্ডে লিখবা, ঘুরায় ঘুরায় লিখতে হবে। তাহলে তোমার হচ্ছে টিচার বুঝে যে না ও আসলে অনেক ভালো পারে সেন্টেন্স মেকিং এর, ওর দক্ষতা অনেক বেশি। ঠিক আছে, তারপর আসে আমাদের অ্যাডভান্স ভোকাবুলারি, তাই না? অ্যাডভান্স ভোকাবুলারিতে হচ্ছে যে তুমি ইউজ করতে পারো এমন এমন ওয়ার্ড যেগুলো আসলে সিনোনিম ইউজ করবা। কোনো একটা ওয়ার্ড তুমি জানো যে এই ওয়ার্ডটা আসলে ধরো যে যে কোনো একটা আহ, ধরো তুমি নিউ ভার্সন বললা, নিউ ভার্সন একটা তোমার খুব ইজি একটা ওয়ার্ড, তাই না? সেটার জায়গায় তুমি কি বলতে পারো? আপগ্রেডেড ভার্সন, তাই না? নিউ ভার্সন না বলে আপগ্রেডেড ভার্সন বললাম, বা হচ্ছে আপডেটেড বললাম। সো বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারো যেগুলোর দ্বারা একটা টিচার বুঝতে পারে যে আসলে না ছেলেটা আসলে বেশ ওয়ার্ডের ভান্ডার বা শব্দ ভান্ডার বেশ ভালো তার। ঠিক আছে, তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, যেটা বললাম কানেক্টরস, যেগুলা কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, মোর ওভার, বিসাইড, হাউএভার, এগুলো তোমার রাইটিং পার্টে ইউজ করাটা খুবই জরুরি। এগুলো ইউজ করলে লেখার সৌন্দর্য বাড়ে, তাই টিচারও সেসব ক্ষেত্রে কিন্তু মার্কসটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, দেন হচ্ছে রাইটিং পার্টের রেলেভেন্স মেনটেন করা। অনেকেই যে কাজটা করে যখন প্যারাগ্রাফ বা কোনো কিছু লিখতে গিয়া বুঝা পাইতেছে না কি লিখবে, তখন লেখা শুরু করে কুমির খাঁচকাটা 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 খাঁচকাটা। গরুনিয়া রচনা, গরুর দুটি পা, দুটি চোখ, সরি চারটি পা, মানুষ আমার দুইটা পা। গরুর দুটি পা না চারটি পা, গরুর দুটি চোখ, দুটি কান, তার দুটি শিং, তার একটি নাক। ঠিক আছে, মানে এটা আসলে গরুর রচনা একটু জানতেছেন ওর ওর বডিতে কি কি আছে না আছে, তখন বুঝতে হবে যে আসলে কোন পার্টটা গুরুত্বপূর্ণ কি যাই জানতে চেয়েছে। ঠিক আছে, সো হচ্ছে তোমার অবশ্যই রেলেভেন্স মেনটেন করবা, যে এই পয়েন্টার গুলো গুরুত্বপূর্ণ বা টপিকের সাথে যায় সেগুলোই লিখবা, আর বাইরে কোনো কিছু লেখাটা আসলে লিখলেও খুব একটা লাভ হয় না। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, এখন আমরা গ্রামার অংশে কিভাবে ভালো মার্কস পেতে পারি? গুরুত্বপূর্ণ গ্রামার রুলস গুলাকে আইডেন্টিফাই করবা। যেমন আমি তোমাদেরকে শুরুতেই কিন্তু যখনই প্রতিটা যারা যারা পরে জয়েন করছো অথবা দেখো নাই, তাদেরকে আবার বলে দিই, গ্রামারে কিন্তু গ্রামারে সাজেশন দিচ্ছি আমি। গ্রামারে কোন চ্যাপ্টারে কোন রুল গুলা ইম্পর্টেন্ট বেশি, তো গুরুত্বপূর্ণ রুলস গুলো আইডেন্টিফাই করবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ রুলস গুলো আইডেন্টিফাই করবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদেরকে এখন যে সাজেশন গুলো দিতেছি এটা কিন্তু এখন থেকে যদি তুমি ফলো করো, আগে যা হওয়ার হয়েছে, আগে যা হওয়ার হয়েছে, আগে তুমি এক দুইবার মরে গেছো, দেন আবার পুনর্জন্ম নিছো, বা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন কারণে হয়তো তুমি পড়ায় বসতে পারো নাই, তোমার হয়তো তোমার যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল তোমার, সেটা বিজনেস লস গেছে, সেই কারণে তুমি ডিপ্রেশনে ছিলা। সেরকম যাবতীয় অনেক কারণ থাকতে পারে যেসব কারণে তুমি আসলে তুমি পড়তে বসে, বাট কোনো সমস্যা নেই। তুমি যদি আজকের থেকে ঠিক এই মুহূর্ত থেকে আমি তোমাদেরকে যে গাইডলাইন গুলো দিতেছি সেগুলো যদি তোমরা ফলো করো, সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলেই তাহলেই কিন্তু তোমরা ইংলিশে ইনশাআল্লাহ এ প্লাস পাবে, সেটা মিস যাবে না। বাট তোমাদের শুরু করতে হবে ঠিক আজকের থেকে। ঠিক আজকের থেকে যদি আমি যে গাইডলাইন গুলো দিচ্ছি সেগুলো ফলো করো, ইনশাআল্লাহ তোমাদেরকে এ প্লাস পাওয়া থেকে কেউ থামাতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। দেন এই পার্টটা আমি আগেও বলেছি, রুলস গুলো কিন্তু আমাদের বুঝে পড়তে হবে, মুখস্থ আগে করলে চলবে, আগে বুঝবা দেন মুখস্থ। তৃতীয় হচ্ছে যেই দিন তুমি যে চ্যাপ্টারটা পড়বা ওই দিন দুইটা বা তিনটা বোর্ড কোশ্চেন তুমি সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা। ধরো তুমি রাইট ফর্ম অফ ভার্বস চ্যাপ্টারটা আজকে পড়লা, তাই না? এখন কি করবা? তুমি প্রথম দুইটা বা তিনটা বা চারটা বোর্ড কোশ্চেনের টেস্ট পেপার থেকে রাইট ফর্ম অফ ভার্বস সলভ করে ফেলো। তাহলে তুমি বুঝে যাবা যে তুমি রুলস যেগুলো শিখছো সেগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা। ধরো তোমার কাছে একটা ছুরি আছে, তাই না? তোমার কাছে একটা ছুরি আছে, এখন ধরো যে তুমি কি করবো, তোমার হচ্ছে ছিনতাইকারী হওয়ার অনেক শখ ছিল মোহাম্মদ করে। ঠিক আছে, এখন তুমি তো আসলে ছুরি থাকলেই চলবে না, ছুরি দিয়ে কিভাবে হচ্ছে ভয় দেখাতে সেটাও জানতে হবে, তাই না? এন্ড এটা আবার অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তুমি বুঝবা কিভাবে। কিন্তু আবার এই কাজ করতে যাবো, তোমার যেরকম শখ থাকে এগুলো করা ঠিক হবে না। ঠিক আছে, আমরা ভালো ভালো ভাবে ইনকাম করার চেষ্টা করব, হালাল উপার্জন করার চেষ্টা করব। সো জোকস অ্যাপার্ট, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এন্ড গ্রামার চ্যাপ্টারের রুলস গুলো ভাগে ভাগে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে,
গ্রামার চ্যাপ্টার যেগুলো একটু বড় গ্রামার চ্যাপ্টার, সেটাকে হচ্ছে তুমি বিভিন্ন ভাগে বিভক্ত করে নিতে পারো। ধরো একটা চ্যাপ্টারের রুল আছে 15টা, 15টা রুলের মধ্যে তোমার 3টা রুল একরকম, তারপর হচ্ছে 5টা রুল একরকম, আর ধরো যে তোমার 7টা রুল একরকম, কাছাকাছি মিল আছে। তখন তুমি সেগুলাকে ধরো বিভিন্ন কালার মার্কার দিয়ে আইডেন্টিফাই করো, মার্ক করে দাও, আচ্ছা এই 3টা গ্রিন, এই 3টার মধ্যে মিল আছে, এই 7টা ব্লু, আর এই 7টা আর হচ্ছে তোমার এই 5টা হচ্ছে অরেঞ্জ। দেন তুমি এই গ্রুপ ওয়াইজ হচ্ছে মুখস্থ করো, বা এই বিভিন্ন চ্যাপ্টারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়, ওইভাবে তুমি হচ্ছে পড়তে পারো, ওইভাবে তুমি হচ্ছে দেখতে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে ইজিলি তুমি চ্যাপ্টার গুলো কভার করে ফেলতে পারবে, ঠিক আছে? ওকে। আরে পারবা পারবা, ইনশাল্লাহ পারবা। ওকে। সো এখন আমরা যদি যাই আজকের ক্লাসের জন্য, তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আজকের ক্লাসে হোমওয়ার্ক, ঠিক আছে? সো এই হোমওয়ার্কটা তোমরা, তোমাদের জন্য ফার্স্টের যে হোমওয়ার্ক সেটা দেখতে পাচ্ছ, যে রাইট আ প্যারাগ্রাফ বুক ফেয়ার। একটা প্যারাগ্রাফ লিখবে কিসের উপরে? এক বুক ফেয়ারের উপরে লিখতে পারো, অথবা বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, ঠিক আছে? এবং 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অন দি ইম্পর্টেন্স অফ reading newspaper. Write a short composition on the importance of reading newspaper. এই দুইটা থাকতেছে আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক, এই দুইটা থাকতেছে আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সো এই হোমওয়ার্ক গুলা তুমি আগে করবা। হোমওয়ার্ক গুলা করার পর কি করবা জানো? কোথায় পোস্ট করবা হোমওয়ার্ক গুলা, বলো তো ভাই? হোমওয়ার্ক গুলা কোথায় পোস্ট করতে হবে সবই বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, হোমওয়ার্ক সাবমিট করার সময় হচ্ছে আজকে রাত 10টার থেকে টাইমটা শুরু হবে। আজকে রাত 10টার থেকে নিয়ে শুরু করে তোমার আগামী কাল সকাল 10টার মধ্যে সাবমিট করতে হবে। এরপরে যদি তুমি সাবমিট করো তাহলে কিন্তু ভাই লাভ হবে না। এবং হোমওয়ার্ক, তাহলে তুমি বলতে পারো, ভাইয়া হোমওয়ার্ক কবে চেক করবেন, হোমওয়ার্ক কবে চেক করবেন? হোমওয়ার্ক কবে চেক করবো? সো তোমার হোমওয়ার্ক আমরা চেক করব হচ্ছে নেক্সট আগামীকালকে যে সিকিউ ক্লাসটা হবে রাইটিং পার্টের উপরে, সেটার আগে গিয়ে তোমাদের সব খাতা আই হোপ চেক করা হয়ে যাবে, ঠিক আছে? দেন গেল, তাই না? এই দুইটা আমাদের গেল। এখন আমরা আসি হচ্ছে হোমওয়ার্ক কোথায় সাবমিট করবো। হোমওয়ার্ক তো বুঝলাম, হোমওয়ার্ক করতে হবে। এখন ভাইয়া হোমওয়ার্ক কোথায় সাবমিট করবো? হোমওয়ার্ক আমরা সাবমিট করব হচ্ছে তোমাদের এসএসসি 2026 বা এসএসসি 26 সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে আমাদের 10 মিনিট স্কুলের, সেটাতে সাবমিট করবা। যারা যারা এখনো জয়েন করনি, যারা যারা এখনো তোমার জয়েন করনি, এখনই জয়েন করে ফেলো। যাদের ফ্রেন্ডরা এখনো জয়েন করনি, ঠিক আছে, তোমার তারা হচ্ছে তোমার কি করবা, তাদেরকেও অলরেডি জয়েন করে ফেলতে বলো, ঠিক আছে? গ্রেট, গ্রেট। ওকে। সো আমরা এই পার্টগুলো আমরা বুঝতে পেরেছি। এন্ড অবশ্যই আগামীকালকে কিন্তু আমাদের কবে, 17 তারিখ, আগামীকালকে 17 তারিখে রাইটিং পার্টের উপরে আমাদের কিন্তু রাইটিং পার্টের উপরে ক্লাস থাকতেছে। যেই রাইটিং পার্টে আমি তোমাদেরকে টেমপ্লেট শিখাবো, বিভিন্ন টেমপ্লেট শিখাবো। যে টেমপ্লেট গুলা ফলো করলে তোমাদের ধরো একটা টেমপ্লেটে সকল অ্যাপ্লিকেশন হয়ে যাবে, একটা টেমপ্লেটে সকল ডায়লগ হয়ে যাবে। এই টাইপের টেমপ্লেট তো আমরা সবাই চাই, তাই না? একটা টেমপ্লেট দিয়ে সকল প্যারাগ্রাফ মুখস্থ। সো এই সকল টেমপ্লেট যদি তোমরা পাইতে চাও, এন্ড তার পাশাপাশি কিভাবে আমাদের রাইটিং পার্টকে আরো ইমপ্রুভ করতে হয় সেই গাইডলাইন গুলো পেতে চাও, দেন অবশ্যই অবশ্যই আগামীকালকে ক্লাসটা কেউ মিস করবে না, আগামীকালকে ক্লাসটা কেউ মিস করবে না, ঠিক আছে? আচ্ছা। ওকে। সো আমাদের কিন্তু অনলাইন ব্যাচের কিন্তু আমাদের 10ম শ্রেণী যে অনলাইন ব্যাচ আছে বিজ্ঞান বিভাগ, সেটার কিন্তু তোমার টেস্ট পরীক্ষা প্রস্তুতি কিন্তু আমাদের চলতেছে। সো যারা যারা হচ্ছে টেস্ট পরীক্ষা, আমাদের হচ্ছে টেস্টের প্রস্তুতি আমাদের সাথে নিতে চাও, অবশ্যই জয়েন করে ফেলবে। এন্ড তার পাশাপাশি হচ্ছে আমাদের এসএনপি শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন তুমি একটু আগে অনেকেই চেপে গেছিল যে কি ভাই, সায়েন্স কেন ভাই, আমরা কি করছি, তাই না? আচ্ছা, এরপরে আমাদের আসছে এসএনপি, ঠিক আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই আছে, আমাদের উপর রাখার দরকার নেই, সবার জন্যই রাখছি, ঠিক আছে? সো আমরা তোমাদের সবাইকে নিশ্চিন্তা করে তোমাদের সবাইকে ভালোবাসি। আমাদের যে সেখানে কি থাকবে, সেখানে আমাদের থাকবে হচ্ছে সিকিউ এমসিকিউ,
সম্পূর্ণ প্রস্তুতি, দেন হচ্ছে প্রতিটি চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টপিক ও পরীক্ষা আসার মতো প্রশ্ন এবং বিশেষ বিশ্লেষণ। তারপর থাকতেছে আমার 2018-19 থেকে নিয়ে 2024 সালের তোমার বোর্ড কোশ্চেনের সমাধান, এবং হচ্ছে প্র্যাকটিসের সকল সিকিউ এমসিকিউ উত্তরপত্র আমরা কিন্তু প্রদান করে দিয়ে থাকবো। ক্লাস শুরু হবে আমাদের নভেম্বর মাস থেকে, সো আমাদের হাতে কিন্তু খুব বেশি টাইম নেই, অগস্ট অলমোস্ট শেষের দিকে, সবাই প্রস্তুতি নিয়ে নাও শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য। ক্লাসের পরে দেওয়া হবে দাগানো স্লাইড। যেমন আজকে অনেকে বলছো ভাইয়া স্লাইড দিবেন না, স্লাইড দিবেন অবশ্যই। আমাদের কিন্তু এসএমপি তেও তোমাদের যখন ক্লাসটা নেওয়া হবে, ক্লাসটা নেওয়ার পরেই যারা যারা এসএমপি কোর্সে থাকবা তারা সবাই আমাদের এসএমপি স্লাইড গুলো, ক্লাস স্লাইড গুলো পেয়ে যাবে, যেটা দাগিয়ে দাগিয়ে পড়াইছে বা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে লিখে পড়াইছে, ঠিক আছে? আচ্ছা, তারপর পরীক্ষার আগে যখন আমাদের এসএমপি শেষ হয়ে যাবে, যখন আমাদের পরীক্ষার সময় আসবে, আজকে যেমন সাজেশন দিছি, এটা তো এখন পর্যন্ত হচ্ছে সব আমাদের কাছে সবচেয়ে রিসেন্ট সাজেশন যেটা, কিন্তু আমরা এক্সামের আগে গিয়ে কিন্তু আরো একটা সাজেশন বানাবো। সেই যে একদম নতুন একদম আপগ্রেডেড ভার্সনের যে সাজেশনটা, সেটা আমরা এক্সামের আগে অবশ্যই তোমাদের কাছে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো এন্ড আজকে আমাদের ইংলিশ ক্লাস ছিল। নেক্সট ক্লাস হচ্ছে 17-18, তো আমি থাকবো তোমাদের সাথে। তারপর 19 তারিখ থেকে থাকবে তোমাদের জাকির ভাইয়া। তারপর আমাদের 22 তারিখ থেকে থাকবে ফয়সাল ভাইয়া। দেন লাস্ট অফ অল প্রাপ্তি আপু তোমাদের দায়িত্ব হাতে নিবে 28 অগস্ট থেকে, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস আই হোপ তোমরা সবাই ক্লিয়ার যে আমরা আসলে কি নিয়ে খেলাটা শুরু করতে যাচ্ছি, খেলাটা কিভাবে খেলবো। সো সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও, যে সবাইকে আমরা বুঝতে পেরেছি যে আজকের বিষয়গুলো কি ছিল এন্ড আমরা কিভাবে আমাদের পড়া স্টার্ট করব এন্ড কিভাবে আমরা প্রসিড করব। সবাই কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? গ্রেট গ্রেট, আহমেদ ইমরান, নীলুফা ইয়াসমিন, নাসরিন আক্তার, ফাহমিদা সরকার, মোসাম্মদ নূরজাহান, গ্রেট, উম্মে হাবিবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমাদের তো আগামী কালকে ক্লাস থাকছে। কেউ কিন্তু আগামী কালকে ক্লাসটা মিস করো না, ঠিক আছে? কেউ আগামী কালকে ক্লাসটি মিস করো না। ইনশাআল্লাহ আমাদের হচ্ছে আগামী কালকে ক্লাসে তোমাদেরকে সকল টেমপ্লেটস দিয়ে দিব রাইটিং পার্টে, এন্ড রাইটিং পার্টে প্রিপারেশন 100-তে 100 করা সকল প্রকারের হচ্ছে গাইডলাইন্স দিয়ে দিব, যাতে তোমাদের প্রস্তুতি হয় 100-তে 100। ইনশাআল্লাহ আগামী কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে। সবাইকে আমার পক্ষ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার, গুড নাইট।